সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রত্যেককে আজকের সংবাদ সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। সর্বডান দিক থেকে আমি পরিচয় করে দিচ্ছি। আছেন বিএনপি নেতা এবং আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। এরপরেই আছেন সিনিয়র সাংবাদিক এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এবং তারপরে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুল সব্বুর আসুদ। এবং দর্শক, আপনারা চাইলে কিন্তু কোনো প্রশ্ন থাকলে, তথ্য মন্তব্য থাকলে আপনি সংযুক্ত হতে পারেন। আমরা যে স্ক্রলে নাম্বারগুলো দেখাচ্ছি সেখানে আপনি ফোন করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা এই মুহূর্তে শুরু করতে চাই যে আপনাকে দিয়ে, বিশেষ করে আজকে বিভিন্ন গণমাধ্যমে আলাপ আলোচনা যেগুলো হচ্ছে, আপনি জানেন যে নির্বাচন কমিশনের যেই চলমান সংলাপ সেটি সহ ইভিএম বা ভোটিং মেশিন নিয়ে কথাবার্তা হচ্ছে, ইলেকট্রনিক সিস্টেম, তার পক্ষে বিপক্ষে কথাগুলো চলছে। আপনার দলের অন্যান্য সদস্যরা কথা বলছেন। আজকে আমরা এই প্রসঙ্গটা নিয়ে যদি আলাপ শুরু করি, তারপর নিশ্চয়ই অন্য কোনো বিষয় যাব। আপনি যদি শুরু করেন। ধন্যবাদ জামিল ভাই, আপনাকে ধন্যবাদ। গাজী টিভির দর্শক যারা দেশে প্রবাসে দেখছেন এবং যারা আলোচকবৃন্দ আছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জামিল ভাই, দেখেন, আমার দেশে পুরো রাজনীতি কিন্তু, বিশেষ করে এই একটা সরকার গঠন করার পরে পুরো পরবর্তী 5 বছর কিন্তু খালি আলোচনাই হয় একটি নির্বাচন কেমন করে হবে, যেটা কিন্তু খুব দুঃখজনক। বিশেষ করে আমার দেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে আলোচনা হওয়া উচিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে, আলোচনা হওয়া উচিত দেশের ডেভেলপমেন্ট নিয়ে, আলোচনা হওয়া উচিত যে দেশের একটা 1/3 পপুলেশন যারা আনএমপ্লয়মেন্ট আছে তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা যায়, সেগুলি না হয়ে আমরা দেখা যায় পুরো জায়গাটাই আলোচনা থাকে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এবং শাসক গোষ্ঠী এই ক্ষেত্রে দেখা যায় সবসময় যে যারাই ক্ষমতায় থাকে তাদের লক্ষ্য থাকে যে অপোজিশনকে এই কাজে খুব ব্যস্ত রাখা, যাতে তারা অন্য কোনো কাজে এন্টারটেইন করতে না পারে গভর্নমেন্টের। ফলশ্রুতিতে কি হয়, পজিশন প্রত্যেকে এই কাজগুলি খুব ফোকাস করে এবং জনগণের দৃষ্টিটাও অবচেতন মনে তারাও এদিকে চলে আসে। কারণ তারা, আমরা যখন মিডিয়াতে কথা বলি, আলোচকবিন্দু যখন এটা নিয়ে আলোচনা করেন, দর্শকরা সর্বত প্রভাবিত হন। তো আলোচনার সূত্রপাত, আলোচনার শেষ দেখা যায় ওখানেই থেকে যায়, কিন্তু আলটিমেটলি সলিউশনটা হয় না। এবং সেই শেষ মুহূর্তে এসে দেখা যায় যে প্রস্তাব, পাল্টা প্রস্তাব, উত্তেজনা, কোনো প্রশমন হওয়ার কোনো কথা থাকে না, বরং সেখানে পক্ষ প্রতিপক্ষ এমন সব ভাষা শব্দ প্রয়োগ করে, সেখানে জনগণকে তারা সম্পৃক্ত করার চেষ্টা করে এবং ম্যাক্সিমাম কথাগুলো দেখা যায় যে উস্কানিমূলক আলোচনা হয়। এবং আমি আশা করব যে এই যে নির্বাচন কমিশন আজকে পুনর্গঠন নিয়ে যে আলোচনাটা হচ্ছে, বিএনপি খুব স্মার্টলি, আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একটি প্রস্তাব দিয়েছেন, এটা নিয়ে কিন্তু যে কোনো পক্ষে আলোচনা করতে পারে। খালেদা জিয়ার প্রস্তাবটি যে ইনক্লুসিভ হতে হবে, এটা ছাড়া কোনো কথা বলা যাবে, নট লাইক দ্যাট। বিএনপি একটা প্রস্তাব ছুড়ে দিয়েছে, এনিওয়ান ক্যান টেক ইট, অ্যান্ড তারা যদি মনে করে এর চেয়ে ভালো কোনো প্রস্তাবনা আছে, দে কুড হ্যাভ ডিসকাস অ্যাবাউট ইট, নাথিং রং। আর ই ভোটিং আওয়ামী লীগ 5টি পরামর্শ দিয়েছে আজকে, আমরা দেখলাম। তো 5টি পরামর্শের মধ্যে একটি যেটা খুব বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ই ভোটিং নিয়ে কথা বলছে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ই ভোটিং হতে পারে কোনো এক সময়, হয়তো যদি দেশ, যদিও আমরা দেখেছি অনেক রাষ্ট্র অনেক আগে এই ভোটিংটাকে বাতিল করে দিয়েছে, কেউ আইন আদালত কর্তৃক করেছে, কেউ রেফারেন্ডামের মাধ্যমে করেছে, কেউ সংসদে আইন পাস করে করেছে। বাতিল কেন হচ্ছে, লজিকগুলো কি পেছনে? একটা সিস্টেম চালু করলে তার পক্ষ বিপক্ষে অনেক ধরনের লুপহোলস পরবর্তীতে বের হয়। যখন দেখা যায় যে সেই যেই পারপাজে এই ভোটিংটা হয়েছে, দেখা যায় যে মেনি পার্সোনালি যারা ভোট দিতে যায়, এবং আমরা যে জালিয়াতি, যে চুরি, যে মাস্তানি আমরা দেখি আমাদের মতো দেশে ভোট কেন্দ্রগুলিতে, তার চেয়েও বেশি আধুনিক পদ্ধতিতে মাস্তানি করা যায় ইভিএম এর মাধ্যমে, যেটা দেখা যাচ্ছে ইতিপূর্বে অনেকভাবে অনেক দেশেই। সো তারা অনেক দেশ থেকে এটা বাদ দিয়ে দিচ্ছে, শুধু ডিউ টু বলছে যে ইট উইল নেভার কুড বি, মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এটা দিয়ে আপনি একেবারে বলতে পারবেন না যে একজন সত্যিকারের ভোটার প্রতিফলন করেছে, কারণ যে টাইম সেকেন্ডটা ফ্রেমটা দিয়ে দেওয়া হয় 60 সেকেন্ড বা 55 সেকেন্ড মেজার করা হয়, এর মধ্যে হি কুড হ্যাভ মেক মোর দেন 1 ভোট। সো এই সমস্যাগুলি কিন্তু আছে। আর অনেক ধরনের মেজার আছে, যারা এক্সপার্ট তারা দে ক্যান মেক দ্য অপিনিয়ন। বাট আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এই ভোটিং নিয়ে কথা হতে পারে বৃহৎ পরিসরে, ইট কুড বি স্টার্ট ইন ফ্রেশ স্টার্ট হিসাবে। এটা এই যে যখন পুরো নির্বাচনী একটা আবহাওয়া তৈরি হওয়ার একটা সক্ষমতা হয়েছে। আমরা কিন্তু যেটা দেখছি গণমাধ্যমে, যে বুয়েটের এক্সপার্টরা বলছেন যে একজন ব্যক্তির পক্ষে দ্বিতীয় ভোট দেওয়ার সুযোগ নেই, কারণ এটি কিউআর কোড থাকছে, তার ফিঙ্গার পয়েন্ট থাকছে, তার ভোটার আইডি কার্ডের নাম্বার থাকছে, সে কিন্তু আইডেন্টিফাইড অলরেডি। দেখুন জামিল ভাই, আমি নারায়ণগঞ্জের ভোটার, আমি একবার ইভিএম এ ভোটটা দিয়েছিলাম, আমার এক্সপেরিয়েন্স আছে। গত এই মেয়র নির্বাচনের আগের মেয়র নির্বাচনে সেখানে নারায়ণগঞ্জের কিছু ওয়ার্ডে এই ভোটিং এর সিস্টেম রেখেছিল। আমার ওয়ার্ড ছিল সেরকম একটা মডেল প্রজেক্টের আওতায়, পাইলট প্রজেক্টের আওতায়। আমরা দেখেছি যে সেটা কাজ করেনি ওইভাবে, ওই অর্থে।
বরং দেখা গেছে এই ভোটিংটা ইভিএমটা যেখানে কার্যকরী ছিল সেই মেশিনে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং ইভিএম এ বলা হয়েছে যে ওয়ান ভোট ইট উইল বি কাউন্ট ইনস্ট্যান্টলি। বরং আমরা ই ভোটিং এর মাধ্যমে যে ইভিএম যেখানে যেন ছিল সেইখানকার রেজাল্টগুলি বরং আমাদের পেতে দেরি হয়েছে। সো এরকম সো মেনি রিজন, আমি ওখানে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে ই ভোটিং না, এর চেয়েও যদি বেটার কোনো সিস্টেম থাকে দ্যাট কুড বি স্টার্ট ইন আওয়ার কান্ট্রি, নাথিং রং, বাট দিস ইজ নট দ্য টাইম। এই জন্য টাইম না যেখানে একটা দেশে রাজনৈতিকভাবে অনেক ধরনের এজেন্ডা আছে, অনেক দলের মধ্যে অনেক রকমের সহমর্মিতার অভাব আছে, অ্যাকোমোডেশন অভাব আছে, ইলেকশনে যাওয়া না যাওয়া নিয়ে দ্বন্দ্ব আছে, ইলেকশনের পলিসি নিয়ে দ্বন্দ্ব আছে, নির্বাচন কমিশন নিয়ে দ্বন্দ্ব আছে। সেখানে ই ভোটিং হবে আরেকটা নতুন রকমের দ্বন্দ্ব তৈরির একটা জায়গা আমি মনে করি। থ্যাংক ইউ, আপনি আলোচনাটা শুরু করেছেন। আমি আসলে আপনার কাছে একটু আসতে চাই, যদিও বলা হচ্ছে 2019 নির্বাচন, কিন্তু যেটা আমরা দেখছি এখন যে মেয়াদ শেষের 3 মাস আগে, মানে 2018 নভেম্বরেই আপনি নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতিগুলো কিন্তু চলবে। তার মানে কিন্তু সময় ওই অর্থে খুব বেশি নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা যেটি রাষ্ট্রপতি করছেন সেটাতে একটি গেল, আর বাকিগুলো যে এক ধরনের ঐক্যমত সেগুলি কতটা পসিবল হবে এই সময়ের মধ্যে? আসলে আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রসঙ্গে আসছি। আমি মনে করি নির্বাচনটা আরও একটু আর্লি হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে, আমি অ্যানালাইসিসে যা 2018 নভেম্বরের আগে আমার মনে হচ্ছে যে আর একটু আর্লি ইলেকশনের, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এর আগে উনি নির্বাচনের সময় বলেছিলেন, যদিও তার আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল না, 10 টাকা সের চাল আপনি মানুষকে খাওয়াবেন, সেই অনুযায়ী উনি 10 টাকা সের চালের ব্যবস্থা করেছেন। এবং উনি গত কাউন্সিলে, আওয়ামী লীগের কাউন্সিলে বলেছিলেন যে আমি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। সেই কারণে আপনি দেখেছেন নারায়ণগঞ্জের নির্বাচনে কোনো প্রশ্নবিদ্ধ সুযোগই নাই। আর যেসব প্রশ্ন উত্থাপন করেছে সেসব প্রশ্ন ধোপে টেকেনি। যাই হোক, আওয়ামী লীগ একটা বিরাট বহুদিনের একটা সংগঠন, অনেক কৌশলী সংগঠন। এই দেশে যা কিছু অর্জন, বিশেষ করে রাজনৈতিকভাবে অর্জিত, তার অধিকাংশই আওয়ামী লীগ নেতৃত্বে হয়েছে। আপনি দেখেছেন যে 52-র ভাষা আন্দোলনেও ছাত্রলীগের একটা প্রভাব ছিল, 54-র যুক্ত ফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগের একটা প্রভাব ছিল, 66-এর 6 দফার মধ্যে আওয়ামী লীগের একটা বাংলাদেশের রাজনীতি টার্ন করানোর একটা প্রক্রিয়া ছিল, 69-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল, 70 নির্বাচনে আওয়ামী লীগ মানে এভাবে আওয়ামী লীগের বিজয়কে তো নুড়িয়েছিল। পরবর্তীতে এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসার কারণে ওনারা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হলো এবং দেশকে তাদের নেতৃত্বে স্বাধীন হলো। এর পরবর্তীতে 75 সালের পট পরিবর্তনের পরে আপনি দেখেছেন আওয়ামী লীগ এই যে যতগুলো কিছু হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল। এবং আওয়ামী লীগ এটা বলেছে যে এই আপনার গত যে 111-এ যে আমাদের যারা আসছে যে সেটাও বলছে যে আমরা আন্দোলনের ফসল। আওয়ামী লীগ এখন যে ইয়াটা করছে, এখন আওয়ামী লীগের টার্গেট হলো উন্নয়নের টার্গেট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এবং তারা মোটামুটি উন্নয়নের জনগণের কাছে তারা দৃশ্যত উন্নয়ন দেখাতে পেরেছে। সেই কারণে তারা এই যে আপনার রাষ্ট্রপতির সাথে দেখা করে তারা 4 দফা ইভিএম সহ তারা প্রস্তাব করেছে, এবং সেখানে কিন্তু তারা খুব টেকনিক্যাল প্রস্তাব করেছে, টেকনিক্যালি তারা প্রস্তাবটা করেছে যাতে ধরি মাছ না ছুঁই পানি। রাষ্ট্রপতি আবার বলছে রাষ্ট্রপতি যা করবেন তাই মেনে নেব, কিন্তু সংবিধানে আবার বলছে সংবিধানের বাইরে যাবে না। তো সংবিধানের বাইরে যদি না যায়, তো আমরা সবাই তো জানি সংবিধানের ধারাগুলোতে কি কি আছে সেটা আমরা জানি, সেটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এটা এখানে মহামান্য রাষ্ট্রপতি সবার সাথে আলোচনা করে নির্বাচন কমিশন নিয়োগের জন্য মোটামুটি আমরাও 5 দফা প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাবের মধ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্য, তার একটা সচিবালয়ের জন্য, এবং আমরা নির্বাচনে কি কি যোগ্যতা সম্পন্ন প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নিয়োগ হতে পারে তারও অনেক আলাপ আলোচনা আমরা করে আমরাও সাবমিট করেছি। তা আমি মনে করি যে নির্বাচনটা প্রধানমন্ত্রী
তার টার্গেট করে উনি গত কালকে মনে হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে হঠাৎ করে অনেকদিন পরে আওয়ামী লীগের অফিসে গিয়ে উনি বলেছেন যে নির্বাচনের জন্য প্রস্তুত হতে, ম্যানিফেস্টো তৈরি এবং ব্যাপারে বলেছেন। ম্যানিফেস্টো তৈরি করার জন্য উনি বলেছেন, এবং ম্যানিফেস্টোতে স্পেসিফিক্যালি উনি আচ্ছা। নতুন কিছু কনসেপ্ট দিতে চাচ্ছেন, যেটা গত নির্বাচনে উনি দিয়েছিলেন, যে ডিজিটাল বাংলাদেশ করবেন। তারপরে আরো যা উনি বলেছেন তার অধিকাংশই উনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। এবং সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী এটাও বলেছেন জি। যে উনি অলরেডি আরেকটি নির্বাচনী কার্যালয় নিয়েছেন, এবং সেখানে তার নির্বাচন করার জন্য যা যা নির্বাচনে যে কৌশলগুলো অবলম্বন করা দরকার সেই কৌশলের প্রতি উনি আপনি মনে করছেন তৈরি যে হচ্ছেন। নির্বাচনের জন্য একটা ফেভারেবল একটা কন্ডিশন তৈরি অবশ্যই হচ্ছে? এটা শুধু আজকে না, আমরা আচ্ছা। 2016 সালের থেকেই বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের একটা সুবাতাস বইছে। আপনার বিএনপিকে যে কাউন্সিল বিএনপি করতে পেরেছে, আমরাও একটা ভালো কাউন্সিল করেছি, আওয়ামী লীগও একটা ভালো কাউন্সিল করেছে। সেজন্য আমি মনে করি, এবং প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন, বিশেষ করে তার কাউন্সিলে যেটা বলেছেন যে দুস্থদের পাশে গিয়ে দাঁড়াতে, দুস্থদের লিস্ট করতে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেবে, এবং নির্বাচনী যেসব বাংলাদেশের মানুষকে কন্ট্রোল করার জন্য নির্বাচনে যেসব আপনার টেকনোলজি আছে সেগুলো সম্পর্কে ব্যবহার বলেছেন। করার জন্য প্রধানমন্ত্রী অলরেডি শুরু করে দিয়েছেন। আসলে আমি আরো ফিরবো আপনার কাছে আরো কিছু প্রসঙ্গে। শ্যামল দা, আপনি সংবাদ মাধ্যমের মানুষ, আপনি জানেন এই বিষয়ে, বলেন সব সময়। একটা স্থবির অবস্থান ছিল রাজনীতিতে, কিছুটা সচল, মানুষ কথা বলছে, এক ধরনের কাউন্টার অ্যাটাক, বিভিন্ন পক্ষে বিপক্ষে সংলাপ, ইভিএম নিয়ে আলাপ আলোচনা ব্যাপক চলছে। আপনি কিভাবে এটিকে দেখেন বা এটি মূল্যায়ন করেন? অবশ্যই ইতিবাচক। আমরা যদি একটু দেখি যে আজ থেকে 1 বছর আগেও আমরা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বা নির্বাচনের বর্ষপূর্তি 2015 সালের 5ই জানুয়ারি, সেই সময়গুলোর কথা চিন্তা করলে যে সহিংসতাপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসে পুরো জায়গাটি এখন একটি নির্বাচন কেন্দ্রিক এক ধরনের পরিবেশের মধ্যে আমরা ঢুকে গেছি। সেটার পেছনে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় ভূমিকা আছে, এবং রাষ্ট্রপতিকে তিনিই আহ্বান জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন যেহেতু গঠন করতে হবে, সেই লক্ষ্যে একটি সংলাপের আয়োজন করার জন্য। এবং এক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দল সাড়া দিয়েছে। বিএনপি থেকে শুরু করে 23টি রাজনৈতিক দল এ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন, এবং ইতিমধ্যে আরও 8টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য বঙ্গভবন থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা যেটা গণমাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে এর রাজনৈতিক দলের বাইরেও সুশীল সমাজ, নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, নানা গ্রুপ কেউ মহামান্য রাষ্ট্রপতি ডাকবেন জি। এই সংলাপ প্রক্রিয়ায়। ফলে এখন পুরো নজরটি চলে গেছে আপনার বঙ্গভবনের দিকে, এবং রাষ্ট্রপতি নামক যে প্রতিষ্ঠান আমাদের আছে সেই প্রতিষ্ঠানের দিকে সবার চোখ উনি কি দৃষ্টি, করেন বা সেই উনি কি সিদ্ধান্ত করেন, থেকে। কি কিন্তু তো উদ্যোগ সময় নেন। তো খুব কম, ফেব্রুয়ারিতে কিন্তু মেয়াদও শেষ হচ্ছে। সময় নির্বাচন অনেক কম, কমিশনের। ফেব্রুয়ারির 9 তারিখ হচ্ছে এই ইয়ের মেয়াদ শেষ। কিন্তু আমরা জানি যে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু খুব বেশি সেটাই। নেই, আমরা খুব সীমিত। যদিও আওয়ামী লীগের 11 দফা কিংবা বিএনপির 13 দফা এবং আরো বিভিন্ন জনের নানা দফা দিয়ে এসছে, সেখান থেকে নিয়ে সংবিধানের আলোকে আমরা রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনাগুলোকে সমন্বয় করে তিনি কি পদ্ধতিতে করবেন সেটা আমরা জানি না। আপনি যে প্রসঙ্গটি শুরুতেই উত্থাপন করলেন সেটি হচ্ছে ইভিএম নিয়ে, জি। ইলেকট্রনিক ভোটিং মেশিন আপনি বা EVM -এ ইভিএম। আপনি কন্টিনিউ করবেন, একজন দর্শক অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন, আমি নিয়ে আপনার কাছে ফিরছি আবার। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি বলুন, আপনার নাম বলুন, প্রশ্ন থাকলে বলুন। আমি মুন্নাফ বলছি। জি জি বলুন। আমি বলেছিলাম যে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতা বলে যে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না, তারা জামাতের সঙ্গে জোট করছে। আমি বলতে চাই যে তারা তো রাজনৈতিকভাবে তো জামাত নিষিদ্ধ, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আচ্ছা, তাদের তো দলের প্রসঙ্গে এখন আর আসে না। আমি এই সম্মুখে শ্যামল দত্তার কাছে প্রশ্নটা একটু কমেন্ট চাচ্ছি। শ্যামল স্যারের কাছে। আচ্ছা, যে তাদের তো নিবন্ধন নেই, তারা দল হিসেবে নেই,
কি করে বিএনপি তাদের সাথে সংলাপ মানে এক ধরনের কাজ করতে পারে? আমার মনে হয় উনি প্রশ্নটা এইভাবে রাখতে চেয়েছেন। দাদা যদি কন্টিনিউ করেন। সেটা বোঝা যায়নি, জি, জি। তারপর আমি চেষ্টা করবো ওটা আমি যেটি আলোচনায় ছিলাম যে জায়গায়, জি, এই যে EVM আপনি শুরুতেই বলছেন ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটির পক্ষে বিপক্ষে নানা রকমের বক্তব্য আছে। এখন সেই জায়গাতে দুটো জিনিস আছে। একটি হচ্ছে প্রথমত যে আদৌ ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন বাস্তবসম্মত কিনা, আচ্ছা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সময় আমাদেরকে সেটি অ্যালাউ করে কিনা। তৃতীয়ত আমি যে জিনিসটি গুরুত্বপূর্ণ মনে করি যে মহামান্য রাষ্ট্রপতির এখানে কিন্তু কিছু করার নেই। আচ্ছা, নির্বাচন ওনার কাছে কোন সেই প্রস্তাবনাটা পদ্ধতিতে হবে ওকে। সেটা মহামান্য নির্বাচন কমিশনের রাষ্ট্রপতির ব্যাপার। বিষয় না। আমরা জানি যে হুদা কমিশন যেটি আগে ছিল, বিশেষ করে 111 সরকারের সময় জনাব টি.এম. শামসুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন ছিল, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। গাজীপুরে একটা নির্বাচন, একটা ছোট এলাকার নির্বাচন হয়েছিল ইভিএম এ। কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনটি কিছু অংশে ইভিএম এ হয়েছিল, নারায়ণগঞ্জে ইভিএম এ হয়েছিল, এবং এটার বুয়েটের যে প্রকৌশলী দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা একবার আমাদের সামনে একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, আমাদেরকে ডাকা হয়েছিল আচ্ছা, নির্বাচন কমিশনে, সাংবাদিক, সুশীল সমাজ, নানা পেশাজীবী লোকদেরকে। এটার মধ্যে অনেক এখনো পর্যন্ত আমাদের টেকনিক্যাল অনেক জটিলতা আছে ওকে। আমরা, এবং সেই জটিলতাগুলো এখনো কাটিয়ে উঠতে পারি না। যদিও আমাদের প্রতিবেশী দেশ ভারতে খুবই সাকসেসফুলি ইভিএমটা ইন্ট্রোডিউস হয়েছে। আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত এটার সফল প্রয়োগ এখনো দেখিনি। এখনো কোনো নির্বাচন এটা করতে হলে ধাপে ধাপে আপনাকে কোনো একটি নির্বাচন, কোনো একটা স্থানীয় সরকার নির্বাচন বা কোনো একটি নির্বাচন পুরোপুরি করে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে এই বিষয়ে সকল রাজনৈতিক দলের একটা ঐকমত্য জরুরি। আমরা সম্প্রতি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের সময় আমরা এটা ইন্ট্রোডিউস করেছি। ইলেকট্রনিক ভোটিং না, এটা হচ্ছে ব্যালট পেপার ছিল, কিন্তু কাউন্টিংটা আমরা ইলেকট্রনিক্যালি করেছি। আচ্ছা, এবং সেখানেও আমরা দেখেছি আমাদের মেম্বারদের মধ্যে স্বতঃস্ফূর্ত ছিল, কারণ আমরা আগে এই ভোট গণনা নিয়ে একটা জটিলতা তৈরি হতো, ডাকটা কি নিচে পড়েছে না উপরে পড়েছে, এই নিয়ে দুই পক্ষ সারা রাত ধরে ডিবেট হচ্ছে, সকাল পর্যন্ত চলে গেল, রেজাল্টই হয়নি। কিন্তু এবার আমাদের টোটাল কাউন্টিং এ সময় লেগেছে 21 মিনিট, শুধুমাত্র ওই দিনই ঘোষণা হয়ে আপনারা, ওই দিন তো বটেই, এবং 21 মিনিট লেগেছে। আমার কথা হচ্ছে ইভিএম না, তার চাইতেও যদি আধুনিক কোন প্রযুক্তি থাকে, আমরা প্রযুক্তি নিব না কেন? প্রযুক্তির যত সুবিধা, আমরা ইদানিং স্মার্ট কার্ড দিচ্ছি, এটার ব্যবহারটা কেন? এই ব্যবহারটা তো আমি এই ভোটিং এ ব্যবহার করতে, ডিজিটাল ব্যবহার করতে পারি। আমি আমার ইলেকট্রনিক ভোটিং মেশিন কেন, আরো আধুনিক মেশিন আমরা চাইতে পারি, যেটা দিয়ে আমরা আমার এই কার্ডটাকে ব্যবহার করব। পৃথিবীর অনেক দেশে এগুলো হচ্ছে। আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনে একটি প্রস্তাব এসেছে যে আমাদের অনেক সদস্য দেশের বাইরে, কেউ গেছে, একটা বিরাট স্পোর্টস রিপোর্টারদের একটা বড় গ্রুপ গেছে নিউজিল্যান্ডে এই খেলা খবর করতে, তারা ভোট দিতে পারে নাই। কারণ তারা বলছে আপনারা ইয়েতে ভোটের ব্যবস্থা করেন, অনলাইনে ভোটের ব্যবস্থা করেন, এবং ব্যালট আমি ভোট দিয়ে চলে যাবো, আমার ভোট আমি দিয়ে আগে চলে যাবো, যেটা আমেরিকা দেখা যায় আগেই ভোট দেওয়ার ব্যবস্থা আছে। এখন আমরা এগুলো চিন্তা আমরা করছি, কিন্তু এখন এগুলো আগে কোনোদিন আমরা এগুলো চিন্তা করি না, বাট এখন আধুনিক প্রযুক্তির কারণে এইসব ব্যাপারগুলো কিন্তু আলোচনার মধ্যে আসার হচ্ছে। আর আমরা একটা জিনিস বলি যে আমাদের লোকজন বোধহয় টেকনিক্যালি অত অ্যাডভান্স না, অমুক তমুক ইত্যাদি। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই যদি সময় থাকে। কালকে আমি ঢাকা থেকে দূরে শ্রীপুরের মাওনাতে একটা আমাদের একটা পোশাক শিল্পের কারখানা দেখতে গেছিলাম। কারখানাটির নাম হচ্ছে এসকিউ সোয়েটার্স। এই এসকিউ সোয়েটার্স আমেরিকার যে লিড ফ্যাক্টরি হয়, কাউন্টিং করে, তাদের দৃষ্টিতে এটি নাকি পৃথিবীর এখন 1 নম্বর ফ্যাক্টরি। বিভিন্ন পরিবেশের দিক থেকে, আধুনিক প্রযুক্তির দিক থেকে, এবং এই এসকিউ সোয়েটার্সে 13,000 শ্রমিক আছে, যাদের বয়স 18 থেকে 26, যার 90% মেয়ে। তারা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে, এবং মোবাইল অ্যাপস ব্যবহার করে, অ্যাপস এর মাধ্যমে তারা কমিউনিকেশন করে। অ্যাপসটির নাম হচ্ছে কুটুম্বিতা। এবং তারা তাদের বেতন কত হলো আজকে পর্যন্ত দেখতে পাই, ওভারটাইম কত হলো দেখতে পাই। ইন্টারেস্টিং। আরো যে ব্যবহার আছে এগুলো আমি এই আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের গার্মেন্টস এর মেয়েরা স্মার্টফোন ব্যবহার করে, মোবাইল অ্যাপস ব্যবহার করে। আরো একটা প্রশংসা করতে হয়
রবি নাকি এই পুরো 13,000 মোবাইল ফোন এদেরকে ফ্রি সেটা দিয়েছে দিয়েছে। মেয়েদেরকে। এটা ফ্রি কিন্তু দিয়েছে। প্রযুক্তির ব্যাপারে আমাদের যে ইন্টারেস্ট আছে তার একটু উদাহরণ। তার একটি উদাহরণ এটা। আমি একজন দর্শককে অনেকক্ষণ ধরে অপেক্ষমান রেখেছি, আপনি কি লাইনে আছেন? হ্যালো, জি হ্যালো। জি জি বলুন। জি, আমার কোশ্চেন হচ্ছে ব্যারিস্টার পারভেজের কাছে। আচ্ছা বলুন। আমাদের বর্তমান সজ্জন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এবং মহামান্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের মতো একজন সজ্জন ব্যক্তি যারা সমাজে শিক্ষিত, তাদের মতো কোন প্রেসিডেন্ট কি নিয়োগ দিতে পেরেছিলেন বিএনপি কখনো? আর পেরেছিলেন আব্দুর রহমানের মতো একজন, আব্দুর রহমান বিশ্বাস, রাজাকারের মতো লোক, বিশ্বাসের মতো। আর যদিও পেরেছিলেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর মতো, কিন্তু কিভাবে অপমানিত হয়ে তাকে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল আচ্ছা সেটা কি আচ্ছা, পারভেজ মোশাররফ আপনার সাহেবের- মন্তব্য প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, যদি পারভেজ ভাই এটা রেসপন্ড করেন একটু, বা আপনি কিছু থাকলে বলতে পারেন। জি দর্শককে ধন্যবাদ। দর্শক একটা খেদোক্তির প্রশ্ন করেছে। হ্যাঁ, একটা দল রাজনৈতিকভাবে কাকে মনোনয়ন দিবে সেটা তার দলের নিজস্ব চিন্তা। আব্দুর রহমান বিশ্বাস সাহেবের মনোনয়ন তখন সংসদ কর্তৃক পাশ হয়েছিল এবং সংসদে সর্বসম্মতিক্রমে মোটামুটি বলা যায় তখন আওয়ামী লীগ পাল্টা প্রার্থী দিয়েছিল জাস্টিস বদরুল হায়দার চৌধুরীকে, যতটুকু আমার মনে পড়ে। তো তখন সেই বদরুল হায়দার চৌধুরী আওয়ামী লীগ এবং জামাত অনুরোধ করেছিলেন, তার পরবর্তীতে সে বিশ্বাস সাহেব জয়ী হয়েছিলেন ভোটের মাধ্যমে। এখন আমরা যেটা আলোচনা করছিলাম আর কি, যে ই ভোটিং এর ব্যাপারটি, আমার কাছে যেটা মনে হয় যে দাদা যেটা বললেন খুব ক্লিয়ার করে, যে এই জায়গাটাতে আমাদের আসলে স্ট্যান্ড করার যেটা এই মুহূর্তে সুযোগটা ওইভাবে নেই। হ্যাঁ, আমি একটা তথ্য যোগ করতে চাই। সারা দেশে আমাদের যে ডিজিটাল সার্ভিসের প্রতি আগ্রহ, মানুষের যে ইনভলভমেন্ট আপনি মোবাইল প্রযুক্তির মাধ্যমে দেখতে পাচ্ছেন, একটা উদাহরণ তুমি দিলেন, এছাড়া আমরা দেখছি। এবং টেলিনরের জরিপে আছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম দেশ যেখানে মানুষ, আমরা প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে আগ্রহী, ফোন বেশি ব্যবহার করি, আমাদের এয়ার টাইম বেশি খরচ হয়। তার মানে কিন্তু আমাদের প্রযুক্তির ব্যাপারে অনীহা নেই। আমরা কিন্তু না, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমার কথা হচ্ছে প্রযুক্তি হচ্ছে এক ধরনের জিনিস, আর আপনি যখন ভোটের ব্যবস্থা চালু করবেন সেখানে হচ্ছে আরেক ধরনের জিনিস। কেন বলছি আমি ব্যাপারটা? দেখুন, আমার দেশে কিন্তু অবিশ্বাসের চূড়ান্ত রূপ আমাদের রাজনীতিতে বহমান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আজকে প্রযুক্তি যদি একটা স্কাইজ দ্য লিমিটও হয়ে নেয়, আমরা ধরে নেই, তারপরেও অবিশ্বাস কিন্তু চলে যায়নি। সেই আমরা দাদা যেটা উল্লেখ করলেন, আমরা দেখেছি রাজনীতিক পালাবদলের জায়গায় হিংসা, বিদ্বেষ, খুন, রাহাজানি, মানে এমন একটা জায়গা তৈরি হয়ে যায় যেখান থেকে আপনি চাইলেও বের হতে পারবেন না। আমার কথাটা খুব পরিষ্কার, আপনি যদি এরকম কোনো ইন্ট্রোডাক্টরি জিনিস প্রোডাক্ট আপনি আনতে চান, আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আওতায় আনতে হবে। আমাদের সবচেয়ে আশ্চর্য লাগছে যে কুমিল্লা নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে হয়েছে পাইলট প্রজেক্টের আওতায়, নারায়ণগঞ্জে কয়েকটি ওয়ার্ডে হয়েছে, গাজীপুরেও কিছু হয়েছে, তারপরে কিন্তু এটার প্রয়োগটা আমরা দেখিনি। এটা যদি হতো যে তারপর থেকে সামগ্রিক প্রয়োগটা দেখা যায় বিভিন্ন উপনির্বাচন, ইভেন ওই নারায়ণগঞ্জের ওই নির্বাচনের পরে, কুমিল্লা নির্বাচনের পরে দেশে কিন্তু এটা জাতীয় নির্বাচন হয়েছে বলে তারা দাবি করেন আওয়ামী লীগের বন্ধুরা। তারা কিন্তু সেখানে ইভিএম এর প্রয়োগ দেখাননি। তারা যদি এমন করতেন যে ঠিক আছে এখন এই আমরা কোনো একটা আসনে পরীক্ষামূলকভাবে, যেখানে সবচেয়ে বেশি মানুষ শিক্ষিত, সবচেয়ে বেশি মানুষ কনসার্ন, সেখানে আমরা ইভিএম এর প্রয়োগ করি। আমরা সেটা EVM দেখিনি। টিকে কেন রাষ্ট্রপতির কাছে প্রপোজ করা হলো, আপনার কি মনে হয়? ইভিএম এর কাছে রাষ্ট্রপতির কাছে প্রয়োগ প্রস্তাব যদিও দেওয়া হয়েছে, এটি নির্বাচন এটা কিন্তু কমিশনের ব্যাপার। একেবারে হাস্যকর একটা প্রস্তাব আমার কাছে মনে হচ্ছে। মানে আছে না যে যেখানে রাষ্ট্রপতি হচ্ছে ইসি ফরমেশন নিয়ে কথা বলছে, সেখানে নির্বাচনের মধ্যে কি পদ্ধতিতে হবে দ্যাট উইল ডিসাইড বাই নির্বাচন কমিশন। আচ্ছা। এবং ইট কুড বি ইন পলিটিক্যাল সলিউশন। বাট আপনি নির্বাচন কমিশনার নিয়োগের সময় ইভিএম হবে কি হবে না, ই ভোটিং হবে কি হবে না, এটা আমি জানি না। মানে 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 কি বলবো, গাড়ির আগে ঘোড়া জুড়িয়ে দেওয়ার মতো একটু অবস্থা। আশুত ভাইয়ের কাছে শুনতে চাই, আপনাদের প্রস্তাবনাগুলির মধ্যে কি এই ধরনের প্রযুক্তির ইনভলভমেন্ট কিংবা বর্তমান সরকার যেটি করছে এটি কি আপনারা ভেবেছেন যে কেন এটিকে আলোচনায় নিয়ে আসা হচ্ছে এই সময়কালে? এখানে বা আপনাদের পার্টি পজিশনটা কি এই ক্ষেত্রে? এখানে শ্যামল দত্ত আছেন, সম্পাদক ভোরের কাগজ, উনি প্রেস ক্লাবের বিপুল ভোটে নির্বাচিত সদস্য জি। এবং সাংবাদিক জগতে পুরোধাই বলা যায় ওনাকে। তো উনি এই ই ভোটিং নিয়ে যে সুন্দর বক্তব্য রেখেছেন, তারপরে আমার মনে হয় কিছু বলা ঠিক হবে না। কারণ আমাদের দেশে আসলে আমরা যেখানে সমস্যা সেটা নিয়ে আলাপ করি না, যে সমস্যার বাইরের সমস্যা নিয়েই বেশি ব্যস্ত থাকি। আমাদের দেশে ই ভোটিং হবে কি হবে না, এটা টেকনোলজি। আচ্ছা। আপনি এখানে প্রধান নির্বাচন কমিশন নিয়ে আমরা রাষ্ট্রপতির সাথে আলাপ করতেছি এবং সহায়ক একটা সরকার নিয়ে আমরা যেখানে আলাপ আলোচনা করতেছি, সেই আলাপ আলোচনাটা চলে যাচ্ছে ইভিএম এর মধ্যে।
না, আর এটা তো সত্য কথা, মাননীয় আওয়ামী লীগ প্রপোজ করার পরে কিন্তু আলোচনাটা না, না, আসছে। এটা তো সত্য কথা। মাননীয় প্রধানমন্ত্রী উনি গত 12ই জানুয়ারি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে উনি প্রত্যেকটা জিনিস টাচ করেছেন। ওনার যে উন্নয়ন, ওনার যে কর্মকাণ্ড, ওনার যে টেকনোলজি, ওনার যে বিশেষ করে ডিজিটাল, উনি তো বলেছেন যে এদেশে 13 কোটি লোক মোবাইল ব্যবহার করে, 6 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। অতএব আমরা তো এগিয়ে গেছি, অনেক এগিয়ে গেছি। আবার আপনি মানে যে কারণে মনে করেন প্রধানমন্ত্রী যেটা চাচ্ছে এই মুহূর্তে, প্রধানমন্ত্রী যেটা চাচ্ছে, প্রধানমন্ত্রী যদি না চাইতো, আপনি প্রধানমন্ত্রী যখন আপনি জানেন মরক্কো হাঙ্গেরি থেকে আসার পরেই তো উনি প্রেস কনফারেন্সে এটা উল্লেখ করেছেন। পরবর্তীতে যা আগাচ্ছে তাতে আমার ধারণা প্রধানমন্ত্রী আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। যদি উনি প্রশ্নবিদ্ধ নির্বাচন না চান, তাহলে আসলে জাতীয় পার্টি কোনো পজিশন ক্লিয়ার করেছে যে আমরা এখনো ওইভাবে আমাদের করেনি। দলীয় ভাবে করিনি, কিন্তু আমাদের ওই কো চেয়ারম্যান জিএম কাদের সাহেব বলছে যে টেকনোলজি যদি হয়, যদি এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সঠিকভাবে যদি কার্যকর না, এটা আমাদের, উনি কিন্তু ওনার ব্যক্তিগত ওপিনিয়ন দিয়েছে। আমাদের দলীয় এখনো কোনো ওপিনিয়ন আমরা এটা এ ব্যাপারে নেইনি। তবে এখানে তো দাদার কথাতেও বোঝা যাচ্ছে যেখানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। তবে আমরা চিন্তা করতেছি যে যাতে পজিটিভ সবকিছুই টেকনোলজির মাধ্যমে আগায়, সেটাই আমরা চাচ্ছি। আমরা আলোচনায় আবারও ফিরতে চাই তিনজনের কাছে একটা ছোট বিরতি নিয়ে। দর্শক, আপনারাও নিশ্চয়ই আছেন আমাদের সাথে আজকের এই সংবাদ সংলাপে। আমরা আবার ফিরে এলাম বিরতির পরে আজকের সংবাদ সংলাপে। আমরা একটু এই রাউন্ডে পারভেজ ভাই সামনের দিনের চিন্তাগুলো নিয়ে কথা বলতে চাই। এক ধরনের রাষ্ট্রপতির সাথে প্রস্তাবনা যেগুলো আপনারা দিয়েছেন, তার বাইরেও কিন্তু সারাদিনে বিভিন্ন সংলাপ আলাপ আলোচনা চলছে, যেটিকে শ্যামলদা বলেছেন একটা এনাবলিং এনভায়রনমেন্ট বা আগের অবস্থার চাইতে একটা ভালো পজিশনে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখেন যে এই যে কিছুটা আশিস ভাই বলার চেষ্টা করেছেন আগেও নির্বাচন হতে পারে, ওনার এক ধরনের উনি মনে করছেন, সেই অর্থে কিন্তু 1.5 বছর থেকে 2 বছরের কম সময়, যেটা আমরা এর আগে দেখেছি, এই সময়কালেই কিন্তু আলাপ আলোচনাগুলো এক ধরনের সেটেলমেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি জামিল ভাই এই কথাটি বলার চেষ্টা করেছি যে পরীক্ষামূলকভাবে কোনো কিছু করার এখন সুযোগটি নেই। আসলে আমরা যেটা সেটেলড সেটা নিয়েই তো আমরা কাজ করতে পারি না, আমাদের দেশের অবস্থাটা এরকম। আমি যে জন্য বারবার ওই জায়গাটাতে মানে এমফাসিস দেওয়ার চেষ্টা করছি যে টেকনিক্যালিও ইট ইজ নট পসিবল। জি, এই সারা দেশে আপনি এই পদ্ধতি কার্যকর করে একটি সুষ্ঠু নির্বাচন করবেন, সেটা কারিগরি দিক থেকেও আমি মনে করি এটি বুয়েটের প্রফেসরও তাই বলেছেন যে এটি সময় লাগবে আরো। তাহলে প্রশ্ন আসে তাহলে আওয়ামী লীগ কেন প্রস্তাবটি দিয়েছে? আমি মনে করি যে আওয়ামী লীগ শুরু করেছে, এটা হতে পারে সবাই যদি পজিটিভলি দেখি যে তারা শুরু করেছে হয়তো সুদূর প্রসারী নেক্সট ইলেকশন না হোক, নেক্সটটা তো হয়তো এটা করা যেতে পারে এরকম। আর যদি আমি নেগেটিভলি দেখি তাহলে ব্যাপারটা এরকম আসে যেটা এটা একটা জাস্ট মানে কৌশল বলবো আমি। তো যেমন আপনারা যেমন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ঘটনার সময় বিএনপির পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করে দেখিয়েছেন যে কোন কোন খাতে এই সমস্যাটা হয়েছিল, ঠিক একইভাবে ইভিএম এর প্রস এন্ড কনস নিয়ে কি মনে হয় যে পার্টির একটা পজিশন ক্লিয়ার করা? ইভিএম নিয়ে বিএনপির স্ট্যান্ডটা কিন্তু যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কুমিল্লাতে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে দেওয়া হলো, তখন কিন্তু বিএনপি এটার ব্যাপারে কথা বলেছে যে আমরা এখনো ইয়েট টু বি রেডি টু স্টার্ট উইথ দ্যাট। তো আমি মনে করি মাত্র তো আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে, তো ইট কুড বি ডিসকাস ইন পার্টি ফোরাম, তখন হয়তো সিদ্ধান্ত হবে। আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে যে এখন মানে এই সময়টা যেটা আপনি মেনশন করলেন, এই 19 to 22 মান্থস এরকম হবে আর কি, আমার যতটুকু মনে হয় আর কি, 22 মাসের মতো। এই এত শর্ট টাইমের মধ্যে এটাকে মানে মানে বায়োভেল করা খুব টাফ হয়ে যাবে। বরং আমি যেটা মনে করি এখন যদি সত্যিকার অর্থে সরকারি দল চায় যে একটু সুষ্ঠু, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, তাহলে আমি মনে করি দ্যাটস লট অফ থিংস টু ডু। নির্বাচন কমিশন নিয়ে সরকারি দল যদি কোনো রকমের ছলা কলা কোনো কৌশল অবলম্বন না, আমি মনে করি না যে কৌশল অবলম্বন তারা করতেই পারে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, রাজনৈতিক দল কৌশল করতেই পারে, বাট অপকৌশল যাতে না নেয়, কারণ জনগণ কিন্তু একটি কৌশল কি শুধু আওয়ামী লীগেরই করার সম্ভাবনা, অন্য দলগুলো না? এখানে দেখুন আমাদের দেশের কেন বলছি, আমাদের দেশের রাজনীতিতে পুরোটাই ম্যাক্সিমাম হয় যে সরকারি দল এটাকে ড্রাইভ করে অলওয়েজ। যে পাওয়ার পলিটিক্সে আমাদের মতো দেশে, বিশ্ব বাংলাদেশের প্রেক্ষাপটে সাবকন্টিনেন্টে দেখা যায় যে যারা পাওয়ারে থাকে তাদের একটা আলাদা ভূমিকা থাকে। আর অ্যাজ এ পার্টি হিসেবে আমি মনে করি আওয়ামী লীগ যেহেতু বড় দল, আশুদ ভাই বললেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বেশি মারমুখী আন্দোলন করেছে, সেই তত্ত্বাবধায়ককে
হত্যা করার জন্য, অত্যাচার বাদ দেওয়ার জন্য আওয়ামী লীগ আবার একইভাবে তখন করেছে রাজপথে, পরবর্তী করেছে সংসদে। এখন এটা ধরেন কৌশল হতে পারে, আমি বলবো এটা কৌশল নয়, অপকৌশল একটা হয়েছে। প্রসঙ্গ একটু আলাপ শুনে একটু অন্যদের কাছ থেকে নিতে চাই, যেহেতু সময় কম। ধরা যাক এই যে আওয়ামী লীগ যে নির্বাচন ম্যানিফেস্টোর জন্য মোটামুটি ঘোষণা দিয়ে শুরু করলো অফিসিয়ালি, এটার কি মেসেজ আপনারা দেখছেন? না, আমি মনে করি দিস ইজ গুড স্টার্ট, আমি মনে করি দিস ইজ ভেরি গুড সাইন ফর পার্টি পলিটিক্স। আমি মনে করবো যে প্রধানমন্ত্রী পক্ষে সমস্ত রাজনৈতিক দলকে একটা ইলেকশনের দিকে করার চেষ্টা করছে। দাদা যেটা বললেন আর কি, আই ডু এগ্রি যে সমস্ত দলগুলি এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে ইলেকশন দিকে ঝুঁকছে। তো আমার কথাটা হচ্ছে, যেহেতু ইলেকশন দিকে ঝুঁকছে, এখন প্রধানমন্ত্রী এবং সরকারি দলেরই কাজ অন্য দলগুলিকে অ্যাকোমোডেট করা সত্যিকার অর্থে, এবং সেই সুযোগটি, সেই কাজটি যদি সরকারি দল করতে পারে, তাহলে আমি মনে করবি ইট কুড বি ভেরি, মানে এটা মাইলস্টোন হয়ে থাকবে ভবিষ্যতে আমাদের দেশের রাজনীতির জন্য, যে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের যে বড় যে যোগ্যতাটি আছে, সেই যোগ্যতাটা কি অন্যদেরকে অ্যাকোমোডেট করার সুযোগ করতে পারে কিনা সেটি দেখতে হবে। একজন প্রশ্ন করতে চাইছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আপনি কি বলতে চাইছেন ভালো বলুন। আছেন? জি, আমার প্রশ্ন শ্যামল দত্ত স্যারের কাছে। আচ্ছা, বলুন। যে বর্তমান সরকারের 14 দলের যে সমন্বয়ক মোহাম্মদ নাসিম আজকে একটা কথা বলছে যে কোনো দলের সাথে আলোচনার কোনো দরকার নাই, দেখা হবে নির্বাচনের মাঠে। যেহেতু সকলের সমঝোতার মাধ্যমে যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে, তাহলে কোনো দলের সাথে যে আলোচনা করতে চায় না, সেক্ষেত্রে সকল দল নিষিদ্ধ করার ব্যবস্থা আওয়ামী লীগ করবে কিনা? এখন একটা দলই থাকবে আওয়ামী লীগ। আচ্ছা, যেটা মোহাম্মদ নাসিম বলেছেন, যেহেতু রাষ্ট্রপতির সাথে আলাপ হচ্ছে, উন্নয়ন করলো কি করে আওয়ামী লীগ? আচ্ছা, আপনার কথা শেষ? জি, উনি যে একটা কথা রেফার করেছেন, যেটি 14 দলের জনসভায় বলেছেন, যে রাষ্ট্রপতির সাথে যেহেতু সংলাপ চলছে, আবার অন্য ভাবে আলাপ পার্টিগুলোর সাথে বা দল প্রয়োজন আছে কিনা সেটিকে রেফার করতে চেয়েছেন। রাষ্ট্রপতি তো একটি সংলাপই করছেন, সকল দলের সাথে আলোচনা করছেন। সকল দল বলতে ইতিমধ্যে আমি যেটি বললাম যে 23টি দলের সঙ্গে আলোচনা করেছেন, আরো 8টি দলকে, যাদের সংসদে কখনো প্রতিনিধিত্ব ছিল না এমন 8টি দলকেও আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমি আরো যেটা বললাম যে এর বাইরেও আরো নাগরিক সমাজের বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি কথা বলছেন, ফলে এক ধরনের জাতীয় সংলাপের মতোই হচ্ছে এখন। আর ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে একটা অতি দ্রুত একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করতে হবে। এবং এই অনেকে শঙ্কা ব্যক্ত করেছেন বিএনপির যারা নেতৃবৃন্দ, যে সেটির মধ্যে যথেষ্ট যুক্তি আছে, সংলাপ সেটিকে সিনথেসাইজ করে এই অল্প সময় আনা কতটুকু পসিবল? না, এখানে তো মূল ব্যাপারটি হচ্ছে খুবই সহজ। সেটি হচ্ছে আপনি এমন কিছু নাম চয়েস করবেন যে নামগুলো সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে। এখন এটি খুবই কঠিন একটি কাজ, যে বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য নাম করা, সেটা খুবই কঠিন। তবে রাষ্ট্রপতির কাছে দিয়েছে, তারা নামগুলো কেউ দিয়েছে, কেউ দেয়নি, অনেকে নাম দেয়নি। কিন্তু যেটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে সবগুলো দলের আপনি তো আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না এখানে, কিন্তু আপনি তো গ্রহণযোগ্য কিছু ব্যক্তিকে এই পদে আনতে পারেন। সেই নির্বাচন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তারা কিন্তু আবার বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করতে হবে, কারণ এই নির্বাচনটি কিভাবে হবে না হবে ইত্যাদি। এবং আগামীতে যেহেতু এখন আমরা আগের মতো তত্ত্বাবধায়ক সরকার নেই, নির্বাচন কমিশনের রোলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইভিএম হবে না, এটা কিন্তু সেই নতুন নির্বাচন কমিশনের বিষয়। ফলে সেই নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, তারপরে তারা কাজ শুরু করবে, আলাপ আলোচনা শুরু করবে। আমি খুবই রিয়েলিস্টিক্যালি আমি মনে করি না যে এই নির্বাচনে সেটি সম্ভব। তবে আওয়ামী লীগ যেটি উনি বললেন, যেটা একটা কৌশল, রাজনৈতিক কৌশল থাকতেই পারে। রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে তাদের কৌশল দিয়ে, তারা একটা কৌশল একটা জিনিস ছেড়ে দিল মাঠে, এবং এটা নিয়ে আমরা এখন আমরা ব্যস্ত করছি, আমরা ব্যস্ত আছি, বিএনপি ব্যস্ত আছে, এটা হচ্ছে কৌশল। এবং কৌশলে আপনি খেয়াল করবেন, নরমালি সরকারের শেষের দিকটা খুবই অস্বস্তির হয় এবং কিছু আন্দোলনও থাকে, কিন্তু কৌশলে আওয়ামী লীগ নিজে নির্বাচনী মধ্যে নেমে সব দলকে কিন্তু টেনে নামিয়ে দিচ্ছে, যা না হলে ইট ইজ টু আর্লি কালকে মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয়ে যাওয়া এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং নির্বাচনী ইশতেহার তৈরি করার কাজ করা। আমি মনে করি 2 বছর আগে সেটি কাজ শুরু করা মানে তিনি কিন্তু চাচ্ছেন অন্যান্য দলগুলো আসো, সবাই এই ধরনের কাজ শুরু করে দাও। ফলে এক ধরনের রাজনৈতিক কৌশলের মধ্যে আওয়ামী লীগ সেই জায়গাটিতে
সব দলগুলোকে কিন্তু এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছে, একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, নির্বাচনী পরিবেশের মধ্যে, আবহের মধ্যে নিয়ে যাচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি আগামী এক দেড় মাসের মধ্যে আপনি দেখবেন বিএনপিও ইশতেহার তৈরির কাজ শুরু করছে বা জাতীয় পার্টি কাজ শুরু করছে, তারা উচ্চ পর্যায়ে মিটিং করছে, এগুলো খুবই শিগগির দেখতে পাবেন। দাদা, আপনি ভালোভাবে কিছু পয়েন্ট বলেছেন। আমি একটু আসলে আপনার কাছে ফিরে এসে, আপনারা সাম্প্রতিক যেই একটা বড় জনসমাবেশ ঢাকায় করলেন, সেখানে কিন্তু এক ধরনের একটা, আপনার পার্টির চেয়ারম্যান বা কো চেয়ারম্যান দুজনই বলেছেন যে আপনারা এককভাবে এই সিস্টেমটাকে আগামী দিনে আসতে চাইছেন। তাহলে কি সরকারের সহায়ক হিসেবে যেই উদ্যোগগুলি ছিল, আপনারা কি মনে করছেন যে আগামী দিনে ম্যানিফেস্টোতে সেই বিষয়টা আপনারা নিয়ে আসতে চাইছেন? কারণ এখন যদি ম্যানিফেস্টো নিয়ে সব দলগুলো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আইডেন্টিফাইড হওয়ার কথা। এবার আপাত দৃষ্টিতে যে আমাদের মনে হচ্ছে যে আমরা মানে আজকে না, আরো 2-3 মাস আগে আমরা সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে আমরা সিলেট বিভাগের সমাবেশ করেছি। সেখানে আমরা এরকম একটা বক্তব্য রেখেছি। এরপরে আমরা ঢাকায় এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করেছি। শুধু তাই না, আমরা নির্বাচনে জিতলে কি কি করব সেটাও কিন্তু আমরা এই সমাবেশে ঘোষণা করেছি। এই সমাবেশে ঘোষণা করেছি। রাফলি আমরা আরো কিছু ঘোষণা করব আমরা, কারণ আওয়ামী লীগের যে কৌশল গতবার নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছি। যেমন মনে করেন আওয়ামী লীগ মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছেন। তারপরে আপনি জানি এই জিনিসটা বলবেন, আমি একটু এক ধরনের একটা ডেভিলস অ্যাডভোকেট হিসেবে, যেমন আওয়ামী লীগ ম্যানিফেস্টো ঘোষণা করতে চেয়েছে, জাতীয় পার্টি ঘোষণা করেছে, বিএনপি কিন্তু সমাবেশের অনুমতি পায়নি। তারা তো যদি কিছু ঘোষণা করতে চায়ও, কি করে করবে তারা? না, বিএনপিকে তো দূরে রেখে করা যাবে না, করা উচিতও না। কারণ আমরা মনে করি যে এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি তার স্ব অবস্থানে থাকুক এবং তার সত্যিকার অর্থে যেভাবে তারা নির্বাচন বা রাজনীতি করা উচিত সেটা আমরা মনে করি। যদিও বিএনপি 91 সালে আমাদের সায়দাবাদ মিটিং সহ 144 ধারা দিয়ে 155টা মিটিং বানচাল করেছে। শুধু তাই না, পুলিশি ভাবে বানচাল করেনি। বিএনপি এখন ফেস করছে না। আমি বলতেছি জেসা করেগা এসা ভরেগা, কথাটা বলছেন না, যে যেরকম করবে সে সেরকম পাবে। তারপরেও আমরা মনে করি আমাদের যে সমস্ত নেতাকর্মীকে জেলে নিয়েছে, বহু নেতাকর্মীকে হত্যা করেছে, আবার অনেকের বাড়িঘরও লুট করেছে, এবং আমাদের যে কি নির্যাতনে ছিলাম তৎকালীন সময়ে। এখন তো সেনাবাহিনী বেরোয় না, তখন সেনাবাহিনীও আমাদের বাড়ি রেড করেছে, বিডিআরও আমাদের বাড়ি রেড করেছে, পুলিশও আমাদের বাড়ি রেড করেছে। যাই হোক, তারপরেও মনে করি দেশের স্বার্থে আমরা মনে করি বিএনপি কে ফ্লোর দেওয়া উচিত, বিএনপিকে সমাবেশ করতে দেওয়া উচিত। আচ্ছা, এবং আমি এটা মনে করি এবং জাতীয়বাদীও তাই মনে করে। এবং আমি একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, আপনার দলের মহাসচিব কিন্তু বলেছেন পাবলিকলি যে সময়ের সুযোগ বুঝে বিএনপি মাঠে নামবে। সেই সময়টা কবে হতে পারে? দেখুন, আসলে এটা তো রাজনৈতিক বক্তব্য, অনেক ধরনের কথাই যখন পারমিশন পাচ্ছেন না সেই সময়। দেখুন, বিএনপি আমরা যে কথাই বলি না কেন, যে অ্যাসপেক্টেই বিএনপি সমালোচনা করি না কেন, ঘুরে ফিরে কিন্তু বিএনপি কথাটাই আসছে। তার মানে কি, ফোকাস অন বিএনপি। সবাই কিন্তু বিএনপিকে কেন্দ্রিক কথা বলছে। জাতীয় পার্টি যখন কথা বলে বিএনপিকে নিয়েই বলে, আওয়ামী লীগ যখন বলে তারা বিএনপিকে নিয়েই বলে, দেশের সুশীল সমাজ যারা কথা বলেন তারা বিএনপিকে নিয়েই বলেন। তার মানে কি, এই পাওয়ার পলিটিক্স অনেকটা সময় আপনারা নিয়ে নেন আলোচনার ক্ষেত্রে। অবশ্যই, মানে এভরিওয়ান কাউন্টিং বিএনপি, কারণ দেশের জনগণের মেজর অংশ, একটা বড় অংশ বিএনপি রিপ্রেজেন্ট করে। এটাকে ডিনাইল করার কোনো সুযোগ নেই। যে যতভাবে দেখুক না কেন, যে অ্যাঙ্গেলে শর্ট লেন্সে দেখুক, লং লেন্সে দেখুক, এটাকে ডিনাইল করার সুযোগ নেই। যেটা 7-8 বছরে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। গত 7 বছর বিএনপিকে যেভাবে সভা সমাবেশ প্রচার প্রোপাগান্ডায় বিএনপিকে যেভাবে ভিলেনিক ক্যারেক্টারে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও দেখুন আজকে যখন একটি নির্বাচন হয় সেখানে কিন্তু বিএনপি একটি বড় আকারে ভোট পায়। সো এটা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ভোটের দিক থেকে কিন্তু আপনাদের স্ট্রং পজিশনটা উনি মেনশন করেছেন। এটা তো অস্বীকার উপায় নেই যে তাই না, এটাও বলেছে যে জনপ্রিয়তায় বিএনপি অনেক এগিয়ে আছে। সো এটা কিন্তু বাস্তবতা। এই আমার কথা হচ্ছে সেটা ইজ নট, আমি ফিল প্রাউড যে বিএনপি একটা, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা শেষের দিকে একটু নেক্সট স্টেপ কি হতে পারে। আমার কথা হচ্ছে যে এই জনপ্রিয়তা হোক
আর অজনপ্রিয় থাকুক, রাজনীতিতে এটা থাকবেই। একটা দল যখন তার আমাদের দেশে বিশেষ করে দেখা যায় যে মানুষের মধ্যে এন্টি এস্টাবলিশমেন্ট একটা কাজ করে, বিশেষ করে পাঁচটি, দাদা যেটা বললেন যে 5 বছরের শেষের দিকে এসে কিন্তু সরকারি দল ভুল করতে থাকে, এটা একটা চলমান প্রক্রিয়া, একটা অস্বস্তিতে ভোগে, অনেক সাধারণ জিনিসও ঠিকমতো অ্যাড্রেস করতে পারে না, আবার অপোজিশনে কিন্তু সেটা লুফে নেওয়ার চেষ্টায় থাকে। তো সরকারের যে এককেন্দ্রিক রাজনীতির কারণে হয়তো এই জিনিসগুলো হচ্ছে না। তবে প্রধানমন্ত্রীরা দূরদর্শিতা শেয়ার করতেই হবে যে সে সবাইকে মানে নির্বাচনী মাঠে নামিয়ে দিতে সক্ষম হয়েছে। তো এটাকে আমি পজিটিভলি দেখছি, কারণ আমি মনে করি এই জ্বালাও পোড়াও আন্দোলন যে কোনো কিছুই হোক, এটা কোনো জায়গা থেকেই এটাকে ভালোভাবে এপ্রিশিয়েট করা কিছু নেই। বরং আমরা যদি আগামীতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, সেটা সরকারি দল যারা আছে তারা মানে ইফ দে বিলিভ ইন ডেমোক্রেসি, ইফ দে বিলিভ ইন ইলেকশন, জনগণকে এই সিলেকশন করার সুযোগটা দিতে হবে। কারণ ইলেকশনটা হবে, জনগণ সিলেকশন করবে। এখন যদি ইলেকশন আমরা দিচ্ছি, নিজেরাই সিলেকশন করছি, তাহলে কিন্তু সেটাকে গণতন্ত্রের প্র্যাকটিস বলা যাবে না। আর গণতন্ত্রের কথাটি এটা শুধু সংবিধানে লেখা আছে, দাদা বললো, মুখে বললো, আমি বললাম, আপনি বললেন, ইটস নট লাইক দ্যাট, ইট শুড বি অন প্র্যাকটিস। এটা রোলিং এর মধ্যে হতে হবে, দেন এভরিওয়ান ক্যান বিজি যে দেখতে পারে যে হ্যাঁ এটা গণতন্ত্র আছে। তো আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওনার গণতন্ত্রের প্রতি আস্থা নিয়ে কথা বলাটা আমি সমীচীন মনে করি না, উনি সেটা প্রতিফলন ঘটাবেন। আর যেটা 2014 সালে 5 জানুয়ারি যেটা হয়েছে, আমি মনে করি আওয়ামী লীগ এটাকে দুর্ঘটনা হিসেবে দেখেছে, আমি মনে করি না। কারণ নাহলে এত আগে ইলেকশনের কথা ওনারা বলতেন না। না হলে যদি ওই আর এখন যারা বলছেন, নাসিম সাহেব যেটা বলেছেন যে কোনো সংলাপ নাই না, এগুলো হচ্ছে বাদ কি বাদ। রাজনীতি মঞ্চে অনেকে অনেক ধরনের কথা বলবে, ওটাকে নিয়ে খুব সিরিয়াস দেখার কিছু নাই। আমি মনে করি প্রধানমন্ত্রী ইজ কমিটেড টু দ্য ভেরি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং দেশের জনগণ উন্মুখ হয়ে আছে একটি ক্রেডিবল ইনক্লুসিভ ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা আসিফ ভাই, কিছু ক্লোজিং কমেন্টস থাকলে আপনি বলতে পারেন। না কাঁদলে মাও দুধ দেয় না। বিএনপি যদি ঘরে বসে বসে মনে করে যে তাদেরকে নিয়ে সবাই মানে যেভাবে পটায় মোটায় তাদের ইলেকশন করাবে, তাহলে তারা বোকার স্বর্গে আছে। কারণ বাংলাদেশে এটা আমরা কেউ বলি না যে বিএনপি ছোট দল, আমরাও বলিনি, আওয়ামী লীগও বলেনি। আমরা যেটা বলেছি, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে। আজকে বিএনপি আগে যেমন সংগঠন ছিল, ছাত্রদল একটা বেজ ছিল, যেটা থেকে ব্যারিস্টার পারভেজ সাহেবরা সৃষ্টি হয়েছে, সেরকম একটা সংগঠন কিন্তু আজকে নাই। যুব দলের অবস্থা ওই দহরম মহরম অবস্থা, মানে খুব একটা ভালো অবস্থায় নেই। এখন বিএনপি এই সুযোগটা নিয়ে তাদের সংগঠনটা শক্তিশালী করা দরকার। যদি মনে করে আমাদের সব ভোট আছে, ভোট তো ভোট দিতে যাবে, ভোট তো আন্দোলনে আসবে না। আর আন্দোলন না করলে তো তারা তাদের কাঙ্ক্ষিত ফল ভোগ করতে পারবে না, যেটা নারায়ণগঞ্জে হয়েছে। আপনারা তাদের অনেক কিছু আছে, এক ভোটে ফেল করলো তো ফেল, তাই না? বিশাল ব্যবধান। এবং এখানে ধরেন আরেকটু সুবিধা হলো, এখানে জাতীয় পার্টির প্রার্থীও ছিল না। মেজর এটা ন্যাচারালি আইবির বিরুদ্ধে যে একজন প্রার্থী হইতো, সে একটা ভালো ভোট পাইতো। কারণ একটা লোক যখন 2 লক্ষ ভোট পায়, তার বিরুদ্ধে একটা লোক দাঁড়ালে 1 লক্ষ ভোট পাবে, এটা স্বাভাবিক। সেটাকে বিএনপি যদি মনে করে যে আমাদের 1 লক্ষ ভোট আছে, আমি মনে করি যে বিএনপিকে আরো শক্তিশালী সংগঠন তৈরি করা উচিত, আন্দোলন করা উচিত, সংগ্রাম করা উচিত। এবং আমি মনে করি যেহেতু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যেটা স্বাধীনতার সপক্ষ শক্তি, তারা এই দেশের রাজনীতিতে ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। আমরা ছিলাম, বিএনপি ছিল, এখন আওয়ামী লীগ আছে। পর্যায়ক্রমে আমরাই যাদের ক্ষমতায় থাকি, আমরা এই দেশের মানুষের পাশে থাকি। আমরা যেমন মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ভাই ভাই হিসাবে আমরা বসবাস করতে পারি, সেটাই আমরা যেতে চাই। লাস্টে কিছু থাকে যদি সামলদা ক্লোজিং রিমার্কস। আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই যে যার জায়গা থেকে তার গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করবে। সেটি আমরা যারা সাংবাদিক বলি, নাগরিক সমাজ বলে, যেখান থেকে বলে আমরা সেটা কামো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল পার্টি কিন্তু ইনস্টিটিউশন হিসেবে ফাংশন করছে না। আপনার জাতীয় সংসদ আছে, সেই অর্থে বিরোধী দল কার্যকর না। জাতীয় পার্টির একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, কখনো সরকারি দল, কখনো বিরোধী দল, কখনো সরকারের অংশ। অন্যদিকে বিএনপিও, যাদেরকে মাঠের বিরোধী দল বলি, তারা কিন্তু সাংগঠনিকভাবে প্রতিরোধ না, প্রতিবাদের বাইরেও একটা পার্টি তো তার নিজের স্ট্রাকচার, সাংগঠনিক যে কাজগুলো, যেমন ধরুন ঢাকা কলেজে ছাত্র দলের 600 সদস্যের কমিটি করতে হচ্ছে, তারপরেও অসন্তোষ থামছে না। এমনকি বিএনপির এত বিশাল কমিটি, 593 সদস্যের কমিটি, তারপরও দেখবেন দলের মধ্যে নানা অসন্তোষ ইত্যাদি নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা চাই যে শক্তিশালী পার্টি যদি না থাকে, তা সরকারি দল কিন্তু অনেক সময় স্বৈরাচারী হয়ে যায়। এবং সরকারের উপর যদি এক ধরনের পার্টিগুলোর নজরদারি না থাকে, রাজনৈতিক দলগুলোর নজরদারি না থাকে,
সরকারও কিন্তু ভুল করতে থাকে, যেটি দেশের জন্য কিন্তু আলটিমেটলি কিন্তু খুব একটা মঙ্গল না। আমরা চাই পার্টিগুলো তাদের ইনস্টিটিউশন হিসেবে ভালোভাবে কাজ তাহলে করবে, গণতান্ত্রিক practice-টা পার্টির ভিতরে আগে পার্টির ভিতরে থাকতে হবে। জি। এটা ঠিক যে আমি এগ্রি করি যে বিএনপিকে জনসভা করতে দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় না, এবং এক ধরনের তাদের উপরে নিপীড়ন নির্যাতনও চলে, এটাও আমরা চাই না। আমরা চাই যে পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করুক, তাদেরকে কাজ করতে দেওয়া হোক, এবং এর বাইরেও কিন্তু জনসমাবেশ করার বাইরেও কিন্তু অনেক কাজ আছে। এবং সেটা কিন্তু গয়েশ্বর রায় বলেছেন যে আমরা সেদিকে যেতে চাই। আজকে গয়েশ্বর রায় বললো যে এমন কর্মসূচি দিবে যাতে Exactly, অনুমতি নেওয়ারই প্রয়োজন না হয়, সেটাই। না, ধরুন বিএনপির যে 600 সদস্যের কমিটি, এই 600 জন লোক যদি রেগুলার বসে, তাহলে তো অনেকখানি দলের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেটাই। সরকারের আমরা যে ডেমোক্রেটিক প্র্যাকটিস গুলো দেখি, অনেক জায়গায় শ্যাডো গভর্নমেন্ট থাকে। জি। বিএনপির যদি এরকম প্রতিটা সরকারের মন্ত্রণালয় ধরে ধরে অ্যানালাইসিস করে সম্পাদকীয় পদগুলোতে কাজ করে, তাহলে দেখবেন যে সরকারও অনেকটা ইয়ে হবে, এবং জনগণ দেখবে যে সরকারের সব কাজ রাজনৈতিক দলগুলো থেকে মনিটর হচ্ছে, এবং এক ধরনের চেক এন্ড ব্যালেন্স তৈরি হয়। জি। কিন্তু দুর্ভাগ্য আমরা সেই রাজনীতিটা অবশ্যই দেখতে পাচ্ছি না, আমরা এবং আমরা চাইবো যে আগামীতে সেই আমরা ধরনের আশাবাদী একটা- যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। জি। 5 জানুয়ারির মতো নির্বাচন আর হবে না, সেটি নয়, অবশ্যই। এবং সরকারও সেটা চায় না, আপনাদের- বিএনপিও সেই ভুল করবে না। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো সব মিলিয়ে আমরা একটা ইতিবাচক এক ধরনের অবশ্যই রাজনীতির দিকে যাবো। ইতিবাচক রাজনীতির দিকে যেতে চাই। অন্য কারো কোনো প্রেসিং কমেন্ট না থাকলে একেবারে সংক্ষেপে 30 সেকেন্ড। একটা কথা শেষ করে দিই। দাদা যেটা বলেছেন এটা সত্যি কথাই, যে আগামীতে ইলেকশনটা এমন একটা জায়গায় চলে গিয়েছে, বিএনপির পক্ষে আরেকটি নির্বাচনকে অ্যাভয়েড করা যেমন মানে অ্যাফোর্ড করা সম্ভব চাইছেন না, না আপনারা। আওয়ামী লীগের পক্ষেও আরেকটি 14 সালে 25 জনের মতো একটা উদাহরণ সৃষ্টি করা সম্ভব না, সেটাও আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অ্যাফোর্ড করতে পারবে না। আর জাতীয় পার্টির পক্ষ ওইভাবে সরকারের সহায়ক শক্তি হিসেবে টিকে থাকা, দলকে নিশ্চিহ্নের দিকে নিয়ে যাওয়া তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। সো আমি মনে করি সমস্ত দলগুলির পক্ষে একটা সুবর্ণ সুযোগ, লেটস মানে বেটারমেন্ট ফর দ্য ডেমোক্রেসি, Okay. লেটস বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি অ্যান্ড লেটস আপনাদের বেটারমেন্ট ফর দ্য যে গুড আপনার গভর্নেন্স। সর্বশেষ কথাটি দিয়ে শেষ করতে চাই, সেই ইতিবাচক রাজনীতির দিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কাজ করবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ, ব্যারিস্টার পারভেজ আহমেদ, শ্যামল দত্ত এবং মীর আব্দুল সবুর আসুদ, আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় চাইছি।